নমস্কার। টাকার মনস্তত্ত্ব বা দ্য সাইকোলজি অফ মানি দারুণ একটা বিষয়, তাই না? আজ আমরা এই বইটার মূল কথাগুলো নিয়ে আলোচনা করব। মানুষের আচরণ আর সম্পদ তৈরির পেছনে যে দারুণ সব চমকপ্রদ সত্যি লুকিয়ে আছে সেগুলো জানাটা আমাদের সবার জন্যই আসলে খুব দরকার। আর হ্যাঁ, চেষ্টা থাকবে সবগুলি কথা খুব সুন্দর এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার, যাতে এই আপাত দৃষ্টিতে জটিল বিষয়টার আসল নির্যাসটুকু আমরা সবাই খুব সহজেই ধরে ফেলতে পারি। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বেশ অবাক করা ব্যাপার নিয়ে ভাবা যাক। ধরুন, গ্রামের একজন অতি সাধারণ পরিচ্ছন্নতা কর্মী আর অন্যদিকে একজন দুর্ধর্ষ মেধাবী টেকনোলজি এক্সিকিউটিভ। আর্থিকভাবে কে বেশি সফল হবেন বলে মনে হয়? আমাদের চারপাশের সমাজ সাধারণত এটাই ধরে নেয় যে যার বুদ্ধি বেশি, যার বড় বড় ডিগ্রি আছে, দিন শেষে তার ব্যাংক ব্যালেন্সও বেশি হবে, তাই না? কিন্তু বাস্তবের ছবিটা যে মাঝে মধ্যেই এর একেবারে উল্টো হয়। এই যেমন ধরুন দুটো সম্পূর্ণ আলাদা জীবনের গল্প। একদিকে আছেন রোনাল্ড রিড, যিনি সারাটা জীবন গ্যাস স্টেশনে কাজ করেছেন, দোকানের মেঝে পরিষ্কার করেছেন, একদমই সাদামাটা জীবন। আর অন্যদিকে আছেন একজন টেক এক্সিকিউটিভ, যিনি ওয়াইফাই রাউটার আবিষ্কারের সাথে জড়িত ছিলেন। বুঝতেই পারছেন, রীতিমতো জিনিয়াস। কিন্তু এই জিনিয়াস মানুষটি নিজের টাকা নিয়ে এতটাই অহংকারী আর খামখেয়ালি ছিলেন যে স্রেফ বন্ধুদের সাথে বাজি ধরে মজার ছলে আসল সোনার কয়েন সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলেন। ফলাফল, একসময় তিনি পুরোপুরি দেউলিয়া হয়ে যান। অন্যদিকে ওই সাধারণ পরিচ্ছন্নতা কর্মী রোনাল্ড রিড মৃত্যুর পর এক বিশাল সম্পদের মালিক হিসেবে সবার সামনে আসেন। এর মানে কি দাঁড়ালো? বুদ্ধি নয়, টাকার প্রতি আমাদের আচরণটাই আসলে আসল খেলাটা খেলে। আর অঙ্কের হিসেবটা শুনলে চমকে যেতে হয়। 8 মিলিয়ন বা 80 লক্ষ ডলার। একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী একদম লোকচক্ষুর আড়ালে চুপচাপ সারা জীবনে এই বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছিলেন। ভাবা যায়? কোনো ভারী ডিগ্রি নেই, কোনো উচ্চশিক্ষা নেই, অথচ এমন একটা অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়ে ফেলাটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার। বিষয়টা কতটা বিরল সেটা একটু অন্যভাবে চিন্তা করা যাক। 2014 সালে যখন রোনাল্ড রিডের মৃত্যু হয়, তখন আমেরিকায় প্রায় 30 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু জানেন কি, সেই 30 লক্ষ মানুষের মধ্যে মাত্র 4,000-এরও কম মানুষ $80 লক্ষ বেশি সম্পদ রেখে যেতে পেরেছিলেন। হ্যাঁ, রোনাল্ড রিড ছিলেন ঠিক সেই বিরল গুটিকয়েক মানুষদেরই একজন। এখান থেকেই কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটা পাওয়া যায়। আর্থিক সাফল্য কোনো রকেট সায়েন্স বা কঠিন অঙ্কের সূত্র নয়। ফিন্যান্সের বড় বড় নিয়ম মুখস্থ করলেই যে কেউ সফল হবে এমন কোনো কথা নেই। এটা আসলে সম্পূর্ণভাবে একটা সফট স্কিল। অর্থাৎ একজন মানুষের মেধা বা বইয়ের জ্ঞানের চেয়েও দৈনন্দিন জীবনে সে টাকার সাথে ঠিক কেমন আচরণ করছে সেটাই মূলত তার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাটা ঠিক করে দেয়। তো এই বিষয়টার আরও একটু গভীরে যাওয়া যাক। মানুষের ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই যে অবসর নেওয়ার পর পেনশনের টাকা বা আধুনিক যুগের নানারকম বিনিয়োগের উপায়, এগুলো আমাদের মানব সভ্যতায় একেবারেই নতুন ধারণা। আমরা সবাই আসলে এখনও এই বিষয়গুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, রোজ নতুন কিছু শিখছি। তাই টাকার ব্যাপারে যদি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিয়েও ফেলি, খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। এই আধুনিক আর্থিক ব্যবস্থায় আমরা সবাই আসলে একরকম নতুনই বলা চলে। এবার খুব চমৎকার একটা মনস্তাত্ত্বিক ফাঁদের কথায় আসি। ভাগ্য আর ঝুঁকি, এরা কিন্তু একে অপরের একেবারে আপন ভাই বোনের মতো। আমরা অনেক সময় ভাবি যে জীবনের প্রতিটি ফলাফল শুধু আমাদের নিজেদের চেষ্টার ওপরে নির্ভর করে। কিন্তু সত্যিটা হলো, আমাদের নিয়ন্ত্রণের বাইরেও পৃথিবীতে এমন অনেক জটিল শক্তি বা কোটি কোটি মানুষের কার্যকলাপ আছে যা যে কোনো সময় আমাদের সফল বা ব্যর্থ করে দিতে পারে। বিল গেটস একবার খুব দারুণ একটা কথা বলেছিলেন। তার মতে, সাফল্য হচ্ছে একজন অত্যন্ত বাজে শিক্ষক। কেন জানেন? কারণ মানুষ যখন খুব সফল হয় তখন সে ভাবতে শুরু করে যে এটা বোধহয় শুধু তার নিজের অসাধারণ স্কেল বা কঠোর পরিশ্রমের জন্যই হয়েছে। ভাগ্যের যে একটা বিরাট ভূমিকা থাকতে পারে সেটা বেমালুম ভুলে যায়। সাফল্য যেন মানুষকে অন্ধ করে দেয়, আর তারা ভাবতে শুরু করে যে তারা কখনোই হারতে পারে না। ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় বিপদের বীজটা লুকিয়ে থাকে। তাই অন্যের বা এমনকি নিজের আর্থিক সাফল্য বিচার করার সময় একটা কথা সবসময় মাথায় রাখা উচিত: কোনো কিছুই যতটা ভালো বা যতটা খারাপ দেখায়, বাস্তবে আসলে ঠিক ততটা নয়। ঝুঁকি আর ভাগ্য এতটাই মিলেমিশে থাকে যে আলাদা করে বলা খুব মুশকিল কোনটা আপনার দক্ষতার কারণে হলো আর কোনটা স্রেফ ভাগ্যে জোরে। চলুন এবার মানুষের মনের আরেকটা অদ্ভুত বিপদের দিক নিয়ে কথা বলি। আমাদের মনের ভেতরে আরও চাই বলে যে একটা অন্তহীন ক্ষুধা কাজ করে, সেটা কিন্তু অনেক সময় মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যখন কারো ডিকশনারিতে যথেষ্ট বলে কোনো শব্দ থাকে না, তখন সে আরও পাওয়ার লোভে নিজের হাতের সবটুকুও হারাতে বসে। বিখ্যাত লেখক জোসেফ হেলার আর একজন ধনকুবের হেজ ফান্ড ম্যানেজারের গল্পটা এই প্রসঙ্গে একেবারে পারফেক্ট। এক পার্টিতে হেলারকে বলা হয়েছিল যে ওই ধনকুবের বিলিয়নিয়ার একদিনে যে পরিমাণ টাকা আয় করেন,
হেলার তার বিখ্যাত বই লিখে সারা জীবনেও নাকি তা আয় করতে পারেননি। শুনে হেলার খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, তা ঠিক, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা তার কখনোই থাকবে না, আর তা হল যথেষ্ট। ভাবুন তো, এই যথেষ্ট শব্দটার আসল অর্থ বুঝতে পারাটাই কত বড় একটা সম্পদ। বাস্তব জীবনের কিছু চরম দৃষ্টান্তের দিকে তাকালেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। রজত গুপ্ত বা বার্নি ম্যাডাফের মতো মানুষদের কথা চিন্তা করুন। তাদের কাছে অভাবনীয় সম্পদ, ক্ষমতা, সমাজের সর্বোচ্চ সম্মান সবই ছিল, কিন্তু ওই যে সম্পদের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল না। বারবার সেটা বাড়াতে গিয়ে তারা একসময় অপরাধের রাস্তায় পা বাড়ান। তাদের মনে যথেষ্ট বলে কিছু ছিল না, আর স্রেফ সেই লোভের কারণেই তারা নিজেদের পুরো জীবনটা ধ্বংস করে ফেলেন। সুতরাং নিজের কষ্টার্জিত সম্পদ রক্ষা করতে আর রাতের ঘুমটা শান্তিতে ঘুমাতে হলে একটা খুব সহজ নিয়ম সবসময় মেনে চলা উচিত। যা আমাদের আছে এবং সুন্দরভাবে বাঁচার জন্য যা আমাদের আসলেই দরকার, সেটাকে এমন কোনো কিছুর জন্য বাজিতে ফেলা একেবারেই বোকামি, যেটা আমাদের নেই এবং যেটা আমাদের আসলে প্রয়োজনও নেই। এটা হলো পতন ডেকে আনার সবচেয়ে সোজা রাস্তা, তাই এটা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মজার ব্যাপারটা কি জানেন? আমরা তো মানুষ, কোনো এক্সেল স্প্রেডশিট বা প্রোগ্রাম করা রোবট নই যে সবসময় নিখুঁত হিসেব কষে চলব। আমাদের আবেগ আছে, ভয় আছে, আনন্দ আছে। তাই টাকার ক্ষেত্রে একদম অঙ্কের মতো র্যাশনাল বা নিখুঁত যুক্তিবাদী হওয়ার চেয়ে রিজনেবল বা বাস্তবসম্মত হওয়াটা বাস্তবে অনেক বেশি কাজে দেয়। দুটো সম্পূর্ণ আলাদা ধারণার কথা একটু ভাবা যাক। একজন যিনি নিখুঁত যুক্তিবাদী, তিনি সবসময় চাইবেন কিভাবে সর্বোচ্চ লাভ করা যায়, যেখানে ভুলের কোনো মার্জিন বা জায়গা থাকে না। হিসাবে সামান্য একটু এদিক সেদিক হলেই একেবারে পথে বসার জোগাড়। কিন্তু যিনি বাস্তবসম্মত, তিনি ভালো করেই জানেন যে পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তাই আর্থিক সুরক্ষার জন্য তিনি সবসময় একটা মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা বলয় তৈরি করে রাখেন। আর এটাই আমাদের শেখায় যে কোনো মূল্যে আর্থিক ধ্বংস এড়িয়ে চলাই হলো এই খেলার সবচেয়ে বড় কৌশল। এই আর্থিক দুনিয়ায় দীর্ঘ সময় ধরে টিকে থাকাটাই আসল। কোনো মতেই টিকে থাকতে পারলে এবং বড়সড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচতে পারলেই কিন্তু কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে সম্পদ বাড়ার সেই জাদুকরী শক্তিটা কাজ করার সুযোগ পায়। রাতারাতি বড়লোক হতে গিয়ে সব হারানোর চেয়ে ধীরে সুস্থে টিকে থাকাটা অনেক বেশি স্ট্রং স্ট্র্যাটেজি। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই সহজ আর চমৎকার আলোচনা থেকে অর্থ আর মানুষের মনস্তত্ত্ব নিয়ে আমরা যা যা শিখলাম, চলুন এবার সেগুলোকে এক জায়গায় করে নিজেদের জীবনের জন্য কিছু কাজের জিনিস বের করে নিই। প্রকৃত সম্পদ তৈরির মূল মন্ত্রগুলো কিন্তু আসলেই খুব সুন্দর এবং সহজ। প্রথমত, যখন সফল হবেন তখন অহংকার না করে বিনয়ী হওয়া আর অন্যের ব্যর্থতায় সহানুভূতি দেখানো। দ্বিতীয়ত, জীবনে ভাগ্য আর ঝুঁকি যে সত্যিই একটা বড় ভূমিকা পালন করে, সেটা হাসি মুখে মেনে নেওয়া। তৃতীয়ত, আয় আর অহংকারের মাঝখানে যে গ্যাপটা থাকে, সেটাই হলো আসল সঞ্চয়। তাই অযথা লোক দেখানো খরচ থেকে বিরত থাকা। চতুর্থত, সত্যিকারের সম্পদ হলো সেই টাকা যা খরচ করা হয়নি, যা হয়তো ব্যাংকে জমা আছে বা কোথাও ইনভেস্ট করা আছে, অর্থাৎ যা আমরা চোখে দেখতে পাই না। আর সবশেষে, টাকাকে শুধু দামি দামি জিনিস কেনার মাধ্যম না ভেবে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার একটা দারুণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা। পরিশেষে একটা গভীর চিন্তার প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করছি। আমরা সবাই তো টাকা রোজগার করতে চাই, কিন্তু সেই টাকা আমরা আসলে কিভাবে ব্যবহার করছি? শুধু দামি গাড়ি, ফোন বা বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য, নাকি নিজের ইচ্ছে মতো নিজের শর্তে সুন্দর সময় কাটানোর স্বাধীনতা অর্জন করার জন্য? উত্তরটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের কাছেই। আশা করি আজকের এই বিশ্লেষণটি টাকার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও একটু পরিষ্কার আর সহজ করতে সাহায্য করবে। দারুণ থাকবেন সবাই।